হামজা নামক একটা প্লেয়ার আছে ইংলিশ লিগে খেলতেছেন, যা অরিজিন বাংলাদেশে। তাকে আমি এই প্রস্তাবটাই দিয়েছিলাম যে আপনাকে আমরা কখনো বাংলাদেশের হয়ে জার্সিতে দেখতে পাবো কিনা। তো সে খুব স্বতঃস্ফূর্ত যে বাংলাদেশের জার্সিতে খেলতে পারলে আমার ভালো লাগতো। এই কথা যখন আমরা জানতে পারি তখনই আমরা সেই বাংলাদেশ ফুটবল পেজ থেকে ধারাবাহিকভাবে এটাকে কীভাবে মাস পিপলের কাছে এঙ্গেজ করা যায়, তার মতো একজন বিগ প্লেয়ার বাংলাদেশে আসলে যে বাংলাদেশের ফুটবলটা বদলে যেতে পারে। হামজা চৌধুরীতে আক্রান্ত গোটা দেশ। বহু বছর পর দেশে আবারও ফিরেছে সেই পুরনো ফুটবল উন্মাদনা। কিন্তু ইংল্যান্ড অনূর্ধ্ব-21 জাতীয় দল এবং ইংলিশ প্রিমিয়ার লিগে খেলা একজন ফুটবলারও যে লাল সবুজের জার্সি গায়ে জড়াতে পারে, এই ভাবনাগুলো কে বা কার মাথাতেই এলো? যাদের কারণে এটি সম্ভব হয়েছে তাদের নিয়েই আজ আমাদের এই বিশেষ এপিসোড। আমি মোস্তাফিজুর রহমান প্রান্ত আছি আপনাদের সঙ্গে। ইংলিশ লিগে হামজা চৌধুরী নামে যে একজন ফুটবলার আছেন এবং তিনি যে বাংলাদেশের হয়েও খেলতে পারবেন, এই ব্যাপারটি সবার প্রথম বের করে তার সঙ্গে পার্সোনালি যোগাযোগ করেন ফর্টিস এফসির ম্যানেজার রাশেদুল ইসলাম। তাকে আজ আমরা ওয়েলকাম জানাচ্ছি আমাদের শোতে। ধন্যবাদ। এরপর সেই হামজা চৌধুরীকে যখন রাশেদ ভাই কনভিন্স করলো বাংলাদেশের জার্সি গায়ে খেলার জন্য বা তার আগ্রহের কথা জানলো, এরপরের যে ধাপটি রয়েছিল যে বাফুফেকে জানানো, বাংলাদেশের সাধারণ জনগণকে জানানো হামজার ব্যাপারে যে হামজা ইন্টারেস্টেড, সেই কাজটি করেছিল সেভ বাংলাদেশ ফুটবল নামের একটি ফেসবুক গ্রুপ, যেই গ্রুপের অ্যাডমিন আজ আমার সঙ্গে রয়েছেন দিন মোহাম্মদ। দিন মোহাম্মদ ভাই, আপনাকে স্বাগতম আমাদের সাথে। ধন্যবাদ আমাদেরকে যুক্ত করার জন্য। রাইট, সবার আগে আমি যদি একটু রাশেদ ভাইয়ের সঙ্গে কথা বলি, সেই প্রথম দিনকার কথা, সেটা কবে নাগাদ আপনি প্রথম হামজার সঙ্গে যোগাযোগ করেন এবং তাকে বাংলাদেশের খেলার ব্যাপারে কথা বলেন এবং হামজার আগ্রহ নিয়ে আপনি জানতে পারেন? এটা 2019 সালের একটা ঘটনা। 2019 সালে হামজা সবে মাত্র ইউরো চ্যাম্পিয়নশিপ খেলে আসছেন ফ্রান্স থেকে, যতটুকু মনে পড়ে। অনূর্ধ্ব-21 দলের খেলে আসছে ইংল্যান্ডের হয়ে। তো খেলে আসার ঠিক 2 দিন পরে আমি হামজার সঙ্গে যোগাযোগ করি 2019 সালে। প্রথমত যেটা বলতেই হবে যে হামজার ব্যাপারে আমি কোথা থেকে জানলাম যে এরকম একটা প্লেয়ার আছে বাংলাদেশের বংশোদ্ভূত। আপনারা খেয়াল করে দেখবেন ফেসবুকে আমাদের অনেক গ্রুপ আছে যেখানে প্রবাসী ফুটবলারদের নিয়ে লেখালেখি করা হয় কারা বাংলাদেশের খেলার জন্য এলিজেবল। তো বাংলাদেশ ওয়াকিং অ্যারাউন্ড দ্য ড্রিম আমি একটা ফেসবুক গ্রুপ আছে বাংলাদেশের ফুটবল নিয়ে, যারা অনেক লেখালেখি করেনি, অনেক কাজ করে থাকে আমি বলবো। সেই গ্রুপের মাধ্যমে আমি জানতে পারি যে হামজা নামক একটা প্লেয়ার আছে ইংলিশ লিগে খেলতেছেন, যা অরিজিন বাংলাদেশে। তো আমি যখন এটা জানলাম আমি নিজে ক্রস চেক করলাম আসলেই এটা বিষয়টা সত্য কিনা। ক্রস চেক করে দেখলাম যে না, তার শেকড় আসলেই বাংলাদেশে। তখন আমি চেষ্টা করলাম যে তার সঙ্গে কীভাবে যোগাযোগ করতে পারি। ইংলিশ লিগে খেলা একটা প্লেয়ারের সঙ্গে যোগাযোগ করা আসলে এত সহজ না, বাট একটা সময় গিয়ে চেষ্টা করতে করতে গিয়ে আমি সাকসেস হয়ে যাই। দেন আমি হামজার সঙ্গে যোগাযোগ করতে সমর্থ হই এবং হামজা ও হামজার পরিবার তারা খুব দারুণ স্বতঃস্ফূর্তভাবে আমাকে রেসপন্স করে, যার জন্য আমি পরবর্তী ধাপে অগ্রসর হতে পেরেছি বলে আমার বিশ্বাস। কারণ তারা যদি ওই সময়টায় সেই সময়ের প্রেক্ষাপটে আমাকে ওইভাবে মানে কর্ডিয়ালি রেসপন্স না করতো, সেটা আমি হয়তো ফার্দার আর সে চেষ্টাটা আর করতাম না। প্রাথমিকভাবে হামজার সঙ্গে আপনার কন্ট্যাক্টে কী ব্যাপারে কথা হয়েছিল? প্রথম যখন কথা হয় তখন সে আন্ডার-18 ইউরো চ্যাম্পিয়নশিপ খেলে ইংল্যান্ডে ফিরেছে। তো ইংল্যান্ডের হয়ে যখন কেউ আন্ডার-21 খেলে স্বাভাবিকভাবে সে ইংল্যান্ড ন্যাশনাল টিমে খেলতে চায়, এটাই স্বাভাবিক। তো সে প্রেক্ষাপটে একটা প্লেয়ারকে 188 র্যাঙ্কিংধারী বাংলাদেশের হয়ে খেলার প্রস্তাবটা দেওয়া বা প্রপোজালটা করাটা একটু হলেও মানে একটু অস্বস্তি হচ্ছিল। তবুও আমি অনেক গল্প শেষে তাকে আমি এই প্রস্তাবটাই দিয়েছিলাম যে আপনাকে আমরা কখনো বাংলাদেশের হয়ে জার্সিতে দেখতে পাবো কিনা। সে খুবই দারুণভাবে আমাকে মানে খুব এখনও মনে পড়ে, সে আমাকে দেশি ভাই সম্বোধন করছিল সিলেটি বাংলা ভাষায়। তো সে খুব স্বতঃস্ফূর্ত যে বাংলাদেশের জার্সিতে খেলতে পারলে আমার ভালো লাগতো, এরকম সিলেটি ভাষায় বলছিল। দারুণ একটা ব্যাপার। সে কখনো ডিনে করেনি। সে বাংলাদেশের মানুষ, বাংলাদেশের ফুটবল সমর্থক, বাংলাদেশের ফুটবল সব কিছুর প্রতি সে অগাধ সম্মান দেখিয়েছে। বাট সে যেটা বলেছিল পরের বছর গিয়ে যে আমি আরও ইংল্যান্ডের হয়ে 2 বছর চেষ্টা করতে চাই। এটা খুবই স্বাভাবিক, যে প্লেয়ার ইংল্যান্ড অনূর্ধ্ব-21 জাতীয় দলে খেলেছে সে ইংল্যান্ড মূল জাতীয় দলের হয়ে খেলার চেষ্টা করবে, এটাই সাধারণ ব্যাপার, স্বাভাবিক ব্যাপার। সে সেটাই বলেছিল। বাট আলটিমেটলি
সে এটাও বলেছে আমি যদি না পারি দেন আমি বাংলাদেশের কথা ভাববো, বাংলাদেশে খেলতে চাইবো, বাংলাদেশের জার্সি পরে খেলতে পারলে সে গর্ববোধ করবে। এই দেশের মানুষ যে তাকে ভালোবাসে সেই জিনিসটা আমি তাকে জানাই। এই দেশের মানুষ এই দেশের 8-10টা প্লেয়ারের মতোই তাকে ভাবে, সেটাও তাকে বলা হয়। সে খুব এই বিষয়টাকে সে খুব ভালোভাবে নেয়। দেশের মানুষ তাকে ভালোবাসে। দেন সে ধীরে ধীরে আস্তে আস্তে প্রসেস শুরু করে। এবং একই সঙ্গে হামজার বাবাকে ধন্যবাদ দিতে হবে, হামজা দেওয়ান চৌধুরীকে। সে বিষয়টা নিয়ে অনেক কাজ করেছেন, তার ছেলেকে বুঝিয়েছেন যে না বাবা তুমি বাংলাদেশে খেলো, বাংলাদেশের মানুষ তোমাকে ভালোবাসে। এটা খুব দারুণভাবে কাজ করেছে। এর পরের ধাপটি রাশেদ ভাই যে হামজার সাথে বা হামজার ফ্যামিলির সাথে যোগাযোগ করলো, এরপরে যেই ধাপটি দরকার ছিল এবং সেই ধাপটির কাজ যেমন জনগণের কাছে পৌঁছে দেয়া যে বাংলাদেশের ফুটবল ফ্যানদের কাছে পৌঁছে দেয়া যে হামজা নামের একজন প্লেয়ার রয়েছেন ইংলিশ লিগে যিনি খেলেন, ইংলিশের টপ টায়ার লিগে যিনি খেলেন এবং তিনি চাইলেই বাংলাদেশের হয়ে খেলতে পারবেন যদি বাফে থেকে ওই রকমভাবে প্রসেসটা করা হয়। এরপরই আপনাদের গ্রুপ প্রাথমিকভাবে প্রথম দিকে আপনারা ক্যাম্পেইনে একটা চালু করেন যে হামজাকে বাংলাদেশের হয়ে খেলাতে হবে। বাফুফের নজর দৃষ্টি আপনারা অর্জন করতে সক্ষম হন। ওই ব্যাপারটি নিয়ে একটু যদি বলতেন, একদম প্রাথমিকভাবে আপনারা কিভাবে হামজা নিয়ে ক্যাম্পেইনটা শুরু করলেন? আচ্ছা দেখুন, হামজার মতো একটা বিগ প্লেয়ার নিয়ে কাজ করা নিশ্চয়ই বাংলাদেশের জন্য একটা বড় একটা চ্যালেঞ্জিং বিষয় ছিল। যখন রাশেদ ভাই প্রথম তার সাথে ভিডিও কলে আসলো এবং এটা রাশেদ ভাই তার ফেসবুকের মাধ্যমে জানায় যে অত্যন্ত আনন্দের সাথে জানাচ্ছি যে হামজার সাথে কথা হলো এবং তাকে একটা আনঅফিসিয়াল প্রস্তাবনা দিয়েছি যে বাংলাদেশের হয়ে খেলবে কিনা। তো সেটাতে উনি সম্মতি জানিয়েছে। এই কথা যখন আমরা জানতে পারি তখনই আমরা ফেসবুকে সামাজিক যোগাযোগ মাধ্যমে আমরা ঝাঁপিয়ে পড়ি এবং আমাদের সেই বাংলাদেশ ফুটবল পেজ থেকে ধারাবাহিকভাবে এটাকে কীভাবে মাস পিপলের কাছে এঙ্গেজ করা যায়, তার মতো একজন বিগ প্লেয়ার বাংলাদেশে আসলে যে বাংলাদেশের ফুটবলটা বদলে যেতে পারে, এই জিনিসগুলো আমরা আস্তে আস্তে মানুষকে ক্যাম্পেইন করার চেষ্টা করি এবং মানুষকে বোঝানোর চেষ্টা করি যে হামজার মতো ফুটবলার পাওয়া আমাদের জন্য অনেক বড় ভাগ্যের বিষয়, যেহেতু সে সম্মতি দিয়েছে। এবং যদি ওই ভিডিও বার্তায় কিন্তু সে 2 বছর সময় নিয়েছিল, এই 2 বছর সময়টাতেও আমরা হাল ছাড়িনি, আমরা ধারাবাহিকভাবে আমাদের ক্যাম্পেইন চালিয়ে গেছি। এবং মাঝখানে একটা শঙ্কা দেখা গিয়েছিল যে সে খেলতে পারবে না বা এরকম অনেক বড় বড় আলোচক বিশ্লেষক কিন্তু মতামত দিয়েছিল না হামজা বাংলাদেশের হয়ে খেলাটা অনেক ডিফিকাল্ট, পারবে না। বিভিন্ন ইস্যুস দেখিয়েছিল, পাসপোর্ট ইস্যু দেখিয়েছিল, যেহেতু তার বাবা বায়োলজিক্যাল ফাদার নন। এই সকল বিষয়গুলোতে অনেক নানা বিতর্কের সৃষ্টি ছিল এবং অনেকেই চাননি হামজা আসুক বা হামজা আসলে প্রবাসীরা আরও বেশি উদ্বুদ্ধ হবে। অনেকে আবার ভিতরে আবার দেশি প্লেয়ারদেরকে বাঁচিয়ে রাখতে চায়। তো সেই জায়গাতে আসলে অনেক কষ্ট ছিল। বাট আমরা শুধু না, আরও বাংলাদেশের বিভিন্ন ফুটবল কমিউনিটি একযুগে হামজার ব্যাপারে কাজ করেছে এবং আমরা বিভিন্ন সময় যখন বাংলাদেশের ম্যাচ ছিল মালদ্বীপের এগেনস্টে, বাংলাদেশ ঢাকায় বসুন্ধরা কিংস, যতগুলো ম্যাচ হয়েছে সবগুলো ম্যাচে আমরা হামজাকে নিয়ে ব্যান্টারিং করেছি, হামজাকে নিয়ে ভিন্ন মেসেজ দিয়েছি, এআই ম্যানিপুলেশন করেছি যাতে মানুষকে আকৃষ্ট করা যায়, ইয়াং জেনারেশন যেন তার ব্যাপারে আরও বেশি উদ্বুদ্ধ হতে পারে, সেই জায়গাগুলো আমরা কাজ করেছি। ঠিক এরপরে বাফুফের নজরটা আপনারা কাটতে সক্ষম হন কখন? যখন আমি ব্যক্তিগতভাবে প্রায় বাফুফের জেনারেল সেক্রেটারি ইমরান হাসান তুষার সাহেবকে প্রায়ই নক করতাম, মেসেজ করতাম এবং তার গুরুত্ব সম্পর্কে জানাতাম এবং তাদের যত ফুটবল কর্মকর্তা ছিল তাদের সবাইকে জানাতাম যে এই বিষয়টা আপনারা কাজ করেন, এটাতে আপনাদের ব্র্যান্ড ভ্যালু হবে, আপনারা সবাই পুরো ইম্প্যাক্টটা চেঞ্জ হয়ে যাবে, আপনারা এটা নিয়ে কাজ করেন। মাঝখানে বলতেছিল যে না হবে না, কাগজপত্র ডকুমেন্টেশন, এবং আমরা সেটা নিয়েও অনেক ক্রিটিক্স করেছি, মিমস বানিয়েছি যে কেন ইন্দোনেশিয়া, শ্রীলঙ্কা যদি এত তাড়াতাড়ি একটা প্লেয়ারকে নিয়ে আসতে পারে আপনারা কেন নিয়ে আসবেন না? এত বছর লেন্দি বছর কেন ওয়েট করতে হচ্ছে? আপনারা যেই জায়গাটাতে 1 সপ্তাহ বা 1 মাসের কাজ, সেই জায়গাটা 6 মাস 7 মাস ধরে ঝুলে থাকবে কেন? সেই সময়টা যখন আমরা একটা আশঙ্কা দেখতে পাচ্ছিলাম যে না হামজা বাংলাদেশে খেলতে পারবে না, তখন আমরা আরও ক্যাম্পেইন আমরা দ্বিগুণ করে বাড়িয়ে দিই এবং সমর্থকরা তাদের ইচ্ছার কথা তীব্রভাবে সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রকাশ করে এবং আলটিমেটলি আমার কাছে মনে হয় যে সমর্থকদের চাপ এবং প্রেশার বাফুফে আমলে নিয়েছে এবং দেন তারা এই অ্যাপ্রোচটাতে সফল হয়েছে। এবং স্পেশালি তাবিব আওয়াল অনেক খুব দ্রুত এই বিষয়টাতে পদক্ষেপ নিয়ে সমাধান করেছে, তাকে এই জন্য আমরা সবাই সমর্থকদের পক্ষ থেকে তাকে ধন্যবাদ জানাই। রাইট, রাশিদ ভাইয়ের কাছে যদি এবার একটু ফিরে আসি, যে বাংলাদেশ ন্যাশনাল টিমে যেখানে মূলত লোকাল প্লেয়াররা খেলেই ইউজ টু, একসাথে একটা কম্বিনেশনের ব্যাপার আছে, একটা ওয়েদারের ব্যাপার আছে, কন্ডিশনের ব্যাপার আছে, সেখানে ইংল্যান্ডের টপ টায়ারের খেলা একজন প্লেয়ার যখন বাংলাদেশ দলের সাথে অ্যাডজাস্ট করতে যাবে সেখানে কী প্রবলেম হতে পারে এবং সেটা সলিউশনে কী কাজ করা যেতে পারে? প্রথমত হামজা একজন টপ প্লেয়ার, আর সব এনভায়রনমেন্টের সঙ্গে খাপ খাইয়ে নিতে পারার টপ প্লেয়ারদের বৈশিষ্ট্য। হ্যাঁ, সে এই কন্টিনেন্টে প্রথম খেলতে যাচ্ছে, এটা সত্য। প্রথম ম্যাচটা একটু ডিফিকাল্ট হবে, এটাও বাস্তবতা মানতেই হবে। সে একটা যে আবহাওয়া থেকে আসছে এবং যে আবহাওয়ার মধ্যে খেলতে যাচ্ছে, যদিও শ্রীলঙ্কার আবহাওয়াটা অনেকটা তার জন্য সহায়ক ভূমিকা পালন করে, বাট প্রথম ম্যাচ, সে এখন পর্যন্ত জানে না তার সতীর্থ প্লেয়ার কারা। আজকে টিম হোটেল ওঠার পর তাদের সঙ্গে পরিচয় হবে, কোচিং স্টাফের সঙ্গে প্রথম সাক্ষাৎ,
দলের সঙ্গে প্রথম অনুশীলন সব কিছুই মানে একটা প্রথম কথাটা চলে আসতেছে। তো প্রথম ম্যাচটা একটু হইলেও তার জন্য আমার আরেকটা বিষয় সবচেয়ে যেটা আমার কাছে এখন যেটা মনে হচ্ছে প্রত্যাশার চাপ। কালকে হামজা ঢাকায় মানে সিলেটে পা রাখার পর থেকে এখন পর্যন্ত যা কিছু ঘটছে সব কিছু কিন্তু ফুটবলার হামজা সত্তার উপর একটা প্রত্যাশার চাপ পড়ে গেছে। সে নিজেও এটা হয়তো এখন ফিল করতেছে, এতগুলো মানুষ আমার কাছে কি চাচ্ছে, সে বুঝে গেছে যে কী চায় তারা, কেন আমার কাছে তারা আসতেছে। তো সব প্রথম প্রত্যাশার চাপ মিলে প্রথম ম্যাচটা হয়তো একটু হামজার জন্য চ্যালেঞ্জিং হবে। তারপরেও যেটা বলতেই হয়, সে টপ প্লেয়ার, টপ লেভেলে খেলা প্লেয়ার, এই সব কিছু জয় করে সে টপ প্লেয়ার হয়েছে। হ্যাঁ, সেটাও এখানেও সেটা বজায় রাখবে, এটাই আমাদের প্রত্যাশা। দিন ভাই, আপনার কাছে যদি এবার ফিরে আসি, যে বাংলাদেশ ন্যাশনাল টিমে হামজার যে ভাই যে বললো প্রত্যাশার চাপটা অনেক বেড়ে গিয়েছে, সেখানে তো ফ্যানদের ডেফিনেটলি একটা ভূমিকা রয়েছেই। ফ্যানরা কি এক্সপেক্ট করছে হামজার কাছ থেকে এখন? দেখুন, একটা প্লেয়ার হামজা টপ লেভেলের প্লেয়ার নিঃসন্দেহে। ফুটবল 11 জনের খেলা, আপনি একজনের ব্যক্তিগত পারফরমেন্স দিয়ে আপনি ফুটবলে কখনো জিতে নিয়ে আসতে পারবেন না। আর আমার কাছে যে বিষয়টা হচ্ছে যে একটা নতুন টিম, মাত্র 5 দিনের একটা সময় অলরেডি সে একটা সেই ফিল্ড ইউনাইটেড লাস্ট ম্যাচ শেষ করে এসেই ওই দিন রাতে জনসমাগমের মধ্য দিয়ে যাচ্ছে। তো আজকে রাত থেকেই সম্ভবত সে বাফুফের হোটেলে মানে টিম হোটেলে জয়েন করবে। তো তারপর থেকে তার বাংলাদেশ ফুটবলের যাত্রাটা আসলে অফিসিয়ালি শুরু। কিন্তু আমি যদি বলি, আমরা এই মুহূর্তে তার কাছ থেকে মানে এরকম অতিমানবীয় পারফরমেন্স আশা করছি না। কারণ আপনি দেখেন, একটা টিমের আই ল্যাঙ্গুয়েজ দরকার। আপনার যেহেতু আপনার কোন দেশে আপনি অ্যারাবিক থেকে আসছেন, ফ্রান্স থেকে আসছেন, ইট ডাজন্ট ফ্যাক্ট, ফুটবলে একটা ল্যাঙ্গুয়েজ থাকে। তো ওই জায়গাতে টিম প্লেয়ারদের মধ্যে একটা বন্ডিংয়ের জন্য একটা সময় প্রয়োজন। আপনি যতই ভালো প্লেয়ার হন না কেন, আপনার আশপাশের একটা মিস্ত্রির সাথে যোগানিটাও ঠিক মতো দিতে হয়। তো সেই ক্ষেত্রে আমার কাছে মনে হয় যে একটা ফ্রেন্ডলি ম্যাচ অন্ততপক্ষে বাংলাদেশে খেলানো অন্ততপক্ষে প্রয়োজন ছিল এই মুহূর্তে, যে তাদের সাথে টিমমেটদের সাথে একটা ম্যাচ আপের বিষয়। যদিও হামজার যে লেভেল, সে মানিয়ে নেওয়ার ক্ষেত্রে সবার আগে ফার্স্ট থাকবে, অ্যাডাপ্টেশনের ক্ষেত্রে কোনো সন্দেহ নেই। কিন্তু ওই যে টিমের সাথে পুরো সমগ্র পরিবেশের সাথে অ্যাডজাস্ট হতে গেলে এখন দেখুন সে যে স্পিড থেকে বেড়ে আসছে, যেই লেভেল থেকে উঠে আসছে, সেখানের ফুটবল স্পিড আর বাংলাদেশের ফুটবল স্পিড আপনি ট্রেন আর হচ্ছে রিক্সার মতো পার্থক্য করতে পারেন। আমি কাউকে ছোটো করছি না, স্পিডে ফুটবল দেখে যারা অভ্যস্ত তাদের কাছে এটা খারাপই লাগতে পারে, বাংলাদেশের যে ধীরগতির একটা ফুটবল খেলা। তো এখানে হামজা যখন ফাস্ট ফুটবল খেলবে, তাদের সাথে অ্যাডজাস্টমেন্টের একটা বিষয় আছে। সেই জন্য আমার কাছে মনে হয় হামজার পাশাপাশি আরও কিছু প্রবাসী ফুটবলার ইনক্লুশন দরকার, খুব শীঘ্রই দরকার। কারণ তার সাথে যেন অ্যাডজাস্ট করে টিমটাকে এগিয়ে নিয়ে যায়, একটা টিম বন্ডিং হোক। রাইট। রাশেদ ভাইয়ের কাছে আবার যদি একটু ফিরে আসি, যে হামজার ইনক্লুশনে বাংলাদেশ ন্যাশনাল টিমে এখন যে লোকাল প্লেয়াররা রয়েছে, তারা কিভাবে উপকৃত হবে? ড্রেসিং রুম শেয়ারের মাধ্যমে হোক বা সেটা মাঠের মধ্যেই হোক, তাদের কোয়ালিটি কি আরও ডেভেলপ করবে কিনা? তারা কি একটা এক্সট্রা চ্যালেঞ্জের মুখে এখন পড়বে কিনা, যে যেহেতু হামজা দলে এসেছে, আমাদের দলের উপর এখন প্রত্যাশার চাপ বেড়ে গিয়েছে, আমাদের আরও ভালো পারফর্ম করতে হবে? এইভাবে আপনার এই দিকটা নিয়ে আপনি কীভাবে দেখছেন? হামজা যখনই বাংলাদেশ টিমের স্কোরে ঢুকে গেছে, মানে লিস্টেড হয়ে গিয়েছেন, তখন থেকে বাংলাদেশ দলের মানদণ্ডটা অনেক উপরে উঠে গেছে, নো ডাউট। হামজা যখন ড্রেসিং রুমে ঢুকবে, সেমন একটা পরিবেশ থেকে আসতেছে একটা ফুটবলীয় কালচার, একটা আধুনিক ফুটবলীয় কালচার এবং আধুনিক ফুটবল অবকাঠামোর মধ্যে দিয়ে তার বেড়ে ওঠা এবং সেখানে অবস্থান করা। তো আমাদের প্লেয়ার যারা আছেন, তারা হামজাকে দেখে বিষয়গুলো শেখার আছে। সে ড্রেসিং রুমে তো সেই পরিবেশগুলো, তার বডি ল্যাঙ্গুয়েজ, তার আচার ব্যবহার, এই জিনিসগুলো খুব এই বিষয়গুলো থেকে আমাদের প্লেয়াররা খুবই মোটিভেট হবে বলে আমার বিশ্বাস। সে মাঠ এবং মাঠের বাইরে তার চলাফেরা, তার ফুটবল পেশাদারিত্ব, এই বিষয়গুলো তো সে এখানে বজায় যখন রাখবে, তখন আলটিমেটলি আমি এগুলো দেখে শিখবো, আদার্স প্লেয়াররা দেখে শিখবে। আমি যখন দেখবো, মানে আমার দেশের প্লেয়াররা যখন দেখবে হামজার বেঞ্চমার্কটা এত পরে, তখন আমিও চাইবো কীভাবে হামজার কাছাকাছি পৌঁছানো যায়। অন্তত হামজার কাছাকাছি পৌঁছাইতে হলে আমাকে কী করতে হবে, তখন আমি রাস্তা খুঁজবো। আমি হামজার সঙ্গে আমি নিজে আলোচনা করবো প্লেয়ার হিসেবে, যে আমি হামজা ভাই, আমি কী করতে পারি, আমরা কী করতে পারি, আমরা তোমার কাছাকাছি পর্যায়ে যাওয়ার জন্য কী করা উচিত। তো এই যে দূরত্ব ঘোচানোর যে একটা মিশন, এটা নিজেদেরকে আপগ্রেড করারও একটা ধাপ, এটা আউট অফ দ্য বক্স দারুণ একটা ভূমিকা পালন করবে। আপনি তো একজন ফর্টিস এফসির ম্যানেজার, সো আপনি তো বুঝবেন প্লেয়াররা কোন কোন দিকগুলো নিয়ে ভাবছে বা কি। আপনি অ্যাজ ম্যানেজার, আপনি এখন যদি আপনার টিমে হামজা খেলছে, তখন আপনি তাদের সাথে আপনার লোকাল প্লেয়ারদের অ্যাডজাস্টমেন্টটা কীভাবে করাতেন? প্রথমত প্লেয়ারদেরকে, আমার যারা লোকাল এক্সিস্টিং প্লেয়ার আছে, তাদেরকে বোঝাতাম হামজার গুরুত্বটা কতটুকু, এবং একই সঙ্গে আমার লোকাল প্লেয়ারদের এতটুকু বলতাম, তোমরা ছাড়াও এই দল অচল, হামজা তো কিছুই না, তোমরা ভালো বলে আমি হামজাকে আমরা আনার সাহস পাইছি।
কারণ আমি আমার এক্সিস্টিং প্লেয়ারদেরকে আগে ক্রেডিট দিতে হবে, তাদের আত্মবিশ্বাসটাকে ভালো রাখতে হবে এবং তাদের মূল্যায়ন করতে হবে। হ্যাঁ, যখন হামজার সঙ্গে বাকি প্লেয়ারদের রসায়নটা জমবে, বোঝাপড়াটা ভালো হবে এবং আমি বিশ্বাস করি আমাদের লোকাল প্লেয়াররা এখন অনেক আপডেটেড। তারা এখন সবাই আধুনিক ফুটবলের সঙ্গে পরিচিত হতে চায়। আপনি খেয়াল করে দেখবেন, তারা যখন টিমে একটা ভালো প্লেয়ার আসে, আমি যতটুকু দেখছি তারা তার সঙ্গে শেয়ার করে, তার ভালো বন্ধু হওয়ার চেষ্টা করে। তো দেখবেন হামজার বন্ধু হওয়ার জন্য সবাই খুব ভালো চেষ্টা করবে, কারণ এইরকম লেভেলে একটা প্লেয়ার, ওর কাছে আমি বন্ধু হইতে পারলে কিছু শিখতে পারবো, জানতে পারবো। এই আগ্রহটা আমাদের লোকাল প্লেয়ারদের মধ্যে আছে, আমি অন্তত দেখেছি এই বিষয়গুলো। এবার যদি আমরা একটু দিন ভাইয়ের কাছে জানতে চাই, বাংলাদেশ দলে খেলতে পারে এরকম প্রবাসী ফুটবলারদের তালিকা বেশ অনেকজনই আছে এখন, যারা বাফের নজরেও তারা রয়েছেন। এরকম কয়েকজন ফুটবলারের নাম যদি আপনাদের কাছ থেকে জানতে চাই। অবশ্যই হামজা এসেছে, তার মধ্যে ফাহমিদুলও ডাক পেয়েছিল, কিন্তু আনফর্চুনেটলি কোচের ডিসিশনের কারণে তাকে আর দলে রাখছে না। 23 সদস্যের যেহেতু স্কোয়াড দিতে হচ্ছে, সেই জন্য ফাহমিদুলকে কেন রাখা হয়নি আসলে আমরা কোচের কাছ থেকে এখন স্পষ্ট কোনো বক্তৃতা পাইনি, বাট সে ট্রেনিং সেশনে খুব ভালো ছিল, গোলও পেয়েছিল। মনে হয় তাকে বহিষ্পতিক দলে খেলানোর পরিকল্পনা ক্যাবরেরার কাছে রয়েছে। যাই হোক, এখন যদি বলেন যে হামজার পরবর্তীতে যে বিগ পটেনশিয়াল যদি হলে ফারহান আলী হোয়াইট, যিনি হচ্ছেন যে ফুলহামের বহিষ্পতিক দলে খেলে থাকেন, আবার সিনিয়র ডিভিশনে প্রমোটেড হওয়ার কথা রয়েছে তার। উনি আসলে বাংলাদেশের জন্য আরও বিশাল বড় একটা মার্জিনের ইমপ্রুভমেন্ট হবে। তাছাড়া জাপানের রিকুতু আছে, রিকুতুকে বাফুফের অ্যাপ্রুভ ছিল আমি যতটুকু জানতে পেরেছি, বাট স্টিল দিস প্রসেস ইজ অনগোয়িং। রিকুতু, তারপর আছে যে আরহাম ইসলাম, অলরেডি বয়সভিত্তিক দলে খেলেছে সাফের। আরহাম ইসলাম, মাহাতানাম, রুনান, ডিক্লার এবং নিহান। স্পেশালি যদি আপনাকে বলতে হয় যে একটা ফিলাডেলফিয়া ইউনিয়ন বাংলাদেশের একটা বংশোদ্ভূতের একটা বিশাল বড় একটা জায়গা, যেখানে 5 জন বাংলাদেশি খেলছেন, যেখানে কুইন্স ইলেভেন, কাবান সিলেভার মতো স্টাররা খেলছেন, যাক ওদেরই ছোটো ভাই রুনান, ডিক্লার আছেন এবং নেহান আলম আছেন, যারা এই কয়েকজন স্পেশালি টপ ক্যাটাগরিজ প্লেয়ার আছেন, যারা আসলে বাংলাদেশের প্রেক্ষাপটটাই চেঞ্জ হয়ে যেতে পারে মনে করছি। এবং একটা বিশ্বস্ত সূত্রে জানতে পারছি আগামী 23 সাফ টুর্নামেন্ট যেটা হবে, সেটাতে ম্যাক্সিমাম প্রবাসী প্লেয়ারদেরকে দিয়ে খেলানোর চেষ্টা করা হবে, যেন একটা ভিন্ন ধাঁচের ফুটবল দল বাংলাদেশ দেখতে পাই। রাইট, এই টপিক থেকে আমরা একটু রাশেদ ভাইয়ের কাছে যদি জিজ্ঞেস করি, এই যে প্রবাসী ফুটবলারদের নিয়ে যে বাংলাদেশ একটি দল নতুন করে গোছানোর চেষ্টা করা হচ্ছে, এতে কি লোকাল প্লেয়াররা কি আরও ডিমোটিভেটেড হয়ে যাবে কিনা, নাকি তারা আরও ইন্সপায়ার্ড হবে, তারা আরও চ্যালেঞ্জের মুখে পড়বে যে না, আমাকে আরও ভালো করে এবার ন্যাশনাল টিমে জায়গা করে নিতে হবে? এখানে ডিমোটিভেটেড হওয়ার কোনো সুযোগ নেই। এটা বাংলাদেশ দল, এটা বাংলাদেশ জাতীয় দল, বাংলাদেশের পাসপোর্ট আছে, এরকম সবারই এই দলে খেলার যোগ্যতা আছে। বাংলাদেশের পাসপোর্ট আছে, সবাই এই দলে খেলার মানে অধিকার রাখে যদি সে যোগ্যতা রাখে। হ্যাঁ, সে প্রবাসী কি মানে প্রবাসী না, যোগ্যতা সম্পূর্ণ বাংলাদেশের পাসপোর্টধারী সবাই বাংলাদেশ জাতীয় দলে খেলার অধিকার রাখে। এটা আমার প্রথম কথা। দ্বিতীয়ত, বাট একই সঙ্গে আমাদেরকে এটা মাথায় রাখতে হবে যে একই সঙ্গে আমরা ভালো মানের প্রবাসী আনবো, ভালো মানের প্রবাসী ফুটবলার আনবো, আবার একই সঙ্গে আমাদেরকে দেশের ঘরোয়া ফুটবল স্ট্রাকচার, প্লেয়ার তৈরির রাস্তাগুলো ঠিক রাখতে হবে। হ্যাঁ, ভালো মানের প্রবাসী ফুটবলার আসলে যেটা হবে সেটা হলো দলকে সমৃদ্ধ করবে। বাট সমৃদ্ধর কথাটা কখন আসে? যখন শক্তিশালী বিষয়টা থাকে। শক্তিশালীর পরের ধাপ হলো সমৃদ্ধ করা। বাট শক্তিশালী করতে হলে আমাকে আমার নিজের দেশের স্ট্রাকচার বদলাইতে হবে, আমার প্লেয়ার তৈরির কারখানা বাড়াইতে হবে, আমার ঘরোয়া ফুটবল উন্নতি করতে হবে। যখন একটা শক্তিশালী একটা বেসমেন্ট তৈরি হবে, তখন ভালো মানের প্রবাসী আসাতে সেই জায়গাটা সমৃদ্ধ হবে। একটার সঙ্গে একটা সম্পর্ক, একটা ছাড়া আর একটা কখনো ভালো কিছু মানে রসায়ন জমবে না। দুইটা যদি রসায়ন যদি জমাইতে হয় প্রবাসী ফুটবলারদেরকে, আমাদেরকে এইখান থেকে লোকাল স্ট্রাকচারটা ভালো করতে হবে। যখন তারা ভালো মানের প্লেয়ার আসবে, তখন এখান থেকে যখন ভালো মানের প্লেয়ার তৈরি হবে, তখন তাদের রসায়নটা ভালোভাবে জমে উঠবে। ঠিক আছে, একজন আরেকজনের শারীরিক ভাষাটা বুঝবে, ফুটবলেও ভাষাটা বুঝবে। কিন্তু আমার কোয়ালিটি বেশি ভালো না, আমি হুট করে একটা ভালো মানের প্লেয়ার নিয়ে আসলাম, স্বাভাবিকভাবে অ্যাডজাস্ট হবে না ভাই। আমাকেও উন্নতি করতে হবে, তারপরে আমি কোয়ালিটি প্লেয়ার প্রবাসী আনবো, তখন আমাদের রসায়নটা ভালো হবে। রাশেদ ভাই, আরেকটি কথা যেটি, এই যে প্রবাসী ফুটবলার আসছে, তাকে সাংবাদিকরা একদম ঘিরে ধরছে, তাকে একটা আলাদা প্রেশারের মধ্যে রাখা হচ্ছে, স্পেশালি বাংলাদেশের গণমাধ্যম। আমি যদি বলি, বাংলাদেশের গণমাধ্যম কি প্লেয়ারদের এক্সট্রা একটু প্রেশারে রাখে কিনা? আমি নিজেও 8 বছর মূলধারার সাংবাদিকতা করেছি বাংলাদেশের খুব বড় দুটো জাতীয় দৈনিক, সমকাল এবং প্রথম আলোতে। আমি যখন সাংবাদিকতা করেছি বা আমার হাউস থেকে যে ধরনের নির্দেশনা ছিল যে একদম কিভাবে ট্রু জার্নালিজম করা যায়, আমি অন্তত বিশ্বাস করি, আমি যাদেরকে চিনি জানি তারাও খুব ভালো জার্নালিজম করছে। বাট এখন তো আপনার
গণমাধ্যম বলতে তো অনেক বড় একটা বিষয়, অনেক ব্যাপক বিষয়। ইউটিউব চলে আসছে, সামাজিক যোগাযোগ মাধ্যম চলে আসছে। এখন কারা করতেছে এই বিষয়টা আগে সুনির্দিষ্ট হইতে হবে। হ্যাঁ, আপনি খেয়াল করে দেখবেন যারা অ্যাকচুয়াল গণমাধ্যম বলতে যারা ফুটবল নিয়ে সারা বছর কাজ করে, তারা কিন্তু রাইট ট্র্যাকেই আছে। হয়তো বা কখনো কখনো তারা আবেগের বশত একটু হয়তো বা একটা কঠোর প্রশ্ন করে ফেলে, আবার কিন্তু তারা দেখবেন পরক্ষণেই তারা আবার সে প্রশ্নটা যখন বুঝতে পারে যে প্রশ্নটা একটু কঠোর হয়ে গেছে, তারা কিন্তু আবার সেটা মিনিমাইজ করার চেষ্টা বা ব্যালেন্স করার চেষ্টা করে। কারণ গণমাধ্যম, আমি অন্তত বিশ্বাস করি, বাংলাদেশের ফুটবল যে অবস্থান ছিল, গণমাধ্যম যদি সে সাপোর্ট না করতো, ফুটবল টিকে থাকা খুব ডিফিকাল্ট ছিল। এটা বাস্তবতা, আমি অন্তত বিশ্বাস করি। 188 র্যাঙ্কিংধারী দেশের ফুটবল নিয়ে কী লিখবেন, কী বলবেন? বাস্তবতাটা কি আপনি আমার বলেন তো? 188 র্যাঙ্কিংধারী ফুটবল নিয়ে যে মানুষ গণমাধ্যমে আসে, বড় একটা ফিচার হয়, বড় একটা ছবি আসে, এটা আমার কাছে অন্তত মনে হয় যেটা বাড়াবে। বিশ্বাস করেন, হামজা আসছে, ঠিক আছে, ফাইন, হামজার মতো প্লেয়ার নিয়ে লেখার অনেক সুযোগ, অনেক কিছু করার আছে, কিন্তু 188 র্যাঙ্কিং, যে দেশে ফুটবল কালে ভদ্রে একটা ম্যাচ জিতে, যে দেশে ফুটবলে ঘরোয়া ফুটবল দর্শক জানা, সেই দেশে ফুটবল নিয়ে যে মূলধারা গণমাধ্যম কাজ করে, সামাজিক যোগাযোগ মাধ্যমগুলো মানে বোনের খেয়ে কি বলে নিজের খেয়ে বোনের মোস্তার আছে, এই তো বেশি। আমি কীভাবে এত দোষ ধরবেন? 188 র্যাঙ্কিংধারী ফুটবলের দেশ, প্রতিদিন ফুটবল নিয়ে আলোচনা, এটা আপনি কীভাবে তাদের আপনি ভুল ধরবেন? আপনি বলেন তো। আমি মনে করি এতে তাদেরকে ধন্যবাদ জানানো, অ্যাপ্রিসিয়েট করা উচিত। হ্যাঁ, তার হয়তো অনেক সময় একটু ভুল ত্রুটি হয়ে যায়, বাট এটা পার্ট অফ জব। আমি যদি সবশেষ জানতে চাই যে এই বাংলাদেশ দলটা নিয়ে আপনার এখনকার এক্সপেকটেশনটা কি? অবশ্যই ভালো এক্সপেকটেশন, তবে ফোকাসটা যেন খেলার মধ্যে থাকে, খেলার মাঠে থাকে। খেলার মাঠ থেকে শুধু প্রচারণা, প্রসার এগুলো প্রয়োজন আছে, বাট খেলা যখন ভালো হবে আলটিমেটলি সেগুলো চলে আসবে। আগে খেলার মাঠে ফোকাসটা ঠিক রাখতে হবে। খেলার মাঠে যদি আমরা কোনোভাবে ভালো না করতে পারি, সব কিছুই বৃথা। সুতরাং আগে মেইন জায়গায় ফোকাসটা ঠিক রাখতে হবে, পারপার্শ্বিক বিষয়গুলো পরে আসবে আপনার অগ্রাধিকার ভিত্তিতে, এতটুকুই। আমি যদি দিন ভাইয়ের কাছে এখন ফেরত যাই, এই বাংলাদেশ দলটা নিয়ে আপনার এক্সপেকটেশনটা সম্পর্কে জানতে চাই। দেখুন, আমাদের সবচেয়ে বড় সমস্যা হচ্ছে যে আমরা একটা ম্যাচ জিতে যাই, আবার 2-3টা ম্যাচ হেরে যাই। তো একটা ম্যাচ জিতার কারণে যে আমাদের যে হাইপটা তৈরি হয়, প্রত্যাশার চাপটা, যখন আবার হেরে যায় তখন আবার সেটা যেই পরিমাণে উঠে সেই পরিমাণে আবার নিচে নেমে যায়, ধারাবাহিক থাকে না। কিন্তু এই দলটা, বর্তমানে যে দলটা আছে, একটা তারুণ্য এবং অভিজ্ঞতা সম্পন্ন একটা দল, এই দলের কাছে আমাদের প্রত্যাশার জায়গা অনেক বেশি। এবং আমি মনে করি যে কম্পিটিটিভ লেভেলে এখন এই সাফ জিতা উচিত ন্যূনতম লেভেলে। আমার কাছে মনে হয় এখন যে কম্পিটিটিভ হেভিওয়েট, আপনি নেট ভ্যালু, মার্কেট ভ্যালুর কথা যদি চিন্তা করেন, দক্ষিণ এশিয়ার সবচেয়ে সেরা বাড়ি দল এখন আমরা। তো সেই ক্ষেত্রে আমার কাছে মনে হয় সাফ থেকে বেরিয়ে এসে আমরা এশিয়ান মঞ্চে আমাদেরকে ভালো করতে হবে। 2030 এশিয়ান কাপ যেন আমরা খেলতে পারি, এই প্রসেসটা এখন থেকে স্টার্ট করতে হবে এবং এই সক্ষমতাটা নিয়ে বাফুফে আগাবে বলে আমি মনে করি। থ্যাংক ইউ দিন ভাই আমাদের সাথে জয়েন করার জন্য। ধন্যবাদ আপনাকেও। থ্যাংক ইউ রাশেদ ভাই, আপনাকেও। দ্য বিজনেস স্ট্যান্ডার্ডকেও ধন্যবাদ, তারা ফুটবল নিয়ে এবং দেশের ক্রীড়াঙ্গনে খুব ভালো কাজ করতেছে। আমরা আশা করব এই ভালো কাজটা চলমান থাকবে। থ্যাংক ইউ ভাই, থ্যাংক ইউ। ফুটবল 11 জনের খেলা, কিন্তু একা হামজা চৌধুরী বাংলাদেশ দলকে কতটুকু এগিয়ে নিয়ে যেতে পারবে সেটি এখন দেখার পালা। এর মধ্যে তার উপর প্রত্যাশার চাপও রয়েছে বেশ অনেক।